গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছি এর প্রথম পর্ব। আমি একটা খুন করব এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিয়ে ফেললাম। কদিন খুব অস্থির অস্থির লাগছিল। সিদ্ধান্তটা নেয়ার পর অস্থির ভাব পুরোপুরি কেটে গেল। এক ধরনের আরামদায়ক আলস্যে মন ভরে গেল। ঘাড় ঘুরিয়ে টেবিল ঘড়ির দিকে তাকালাম। ভোর 9:35। মিনিটের লাল কাঁটা 7-এর ঘরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যে মুহূর্তে নেওয়া হল, সেই মুহূর্তটা জানা থাকা দরকার। টেবিল ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে না, কাজেই মুহূর্তটা আরও সূক্ষ্মভাবে জানা গেল না। মনটা একটু খুঁতখুত করছে। আমার চোখ টেবিল ঘড়ির লাল কাঁটায় আটকে গেছে। আমি তাকিয়ে আছি। একসময় রূপা আমার কাঁধে ঝাঁকি দিয়ে বলল, এই কি দেখছ? রূপা আমার স্ত্রী। সে ধপধপে একটা সাদা চাদর গায়ে দিয়ে গুটিসুটি মেরে আমার পাশে শুয়ে আছে। সাদা চাদর গায়ে জড়ানো বলেই বোধ হয় তাকে দেখাচ্ছে একটা বেড়ালের মতো। এমনিতে অবশ্যই তার চরিত্রে বেড়াল ভাব অত্যন্ত প্রবল। সে সারাক্ষণে আরাম খোঁজে। 9টা সাড়ে 9টার আগে কোনোদিনই বিছানা ছেড়ে নামে না। আজ ছুটির দিন, কাজেই 10টা পর্যন্ত শুয়ে থাকবে বলে মনে হচ্ছে। রূপা আবার আমার কাঁধে ঝাঁকি দিয়ে বলল, কি দেখছ? আমি হালকা গলায় বললাম, ঘড়ি দেখছি। কটা বাজে? 9:35। রূপা হাই তুলে বলল, ঘড়িটা বন্ধ হয়ে আছে। আমি রাতে ঘুমোতে যাবার সময়ও দেখেছি 9:35, চাবি দেয়া হয়নি। আমি আবার তাকালাম। রূপার কথাই ঠিক। মিনিটের লাল কাঁটা এখনও 7-এর ঘরে স্থির হয়ে আছে। আমি কখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম তা জানা গেল না। মন আগে থেকেই খুঁতখুত করছিল, এখন বিরক্তিতে ভরে গেল। বিরক্ত হলেই আমার মুখে থুতু জমে। থুতু জমছে, মুখ ভর্তি হয়ে যাচ্ছে থুতুতে। রূপা বলল, ড্রেসিং টেবিলের উপর আমার হাত ঘড়ি আছে, সময় দেখতে চাইলে ওই ঘড়িতে দেখো। তবে ছুটির দিনে এত কিসের ঘড়ি দেখা দেখি, ঘুমাও তো। এই বলেই সে চোখ বন্ধ করে ফেলল। সম্ভবত ঘুমিয়ে পড়ল। রূপাও অতি দ্রুত ঘুমোতে পারে। মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। তার সঙ্গে পরিচিত নয় এমন কেউ হলে ভাবে হয়তো কথার খেই হারিয়ে থেমে গেছে। যারা তার সঙ্গে পরিচিত তারা সবাই জানে সে ঘুমিয়ে পড়েছে। ট্রেনে কোথাও যাবার সময় তাকে জানলার কাছের একটা সিট দিতে হয়। সে খোলা জানলায় মাথা রেখে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। আমি বিছানা থেকে নামলাম। জমে থাকা থুথু জানলা দিয়ে ফেললাম। আমার ঘরটা ঠিক রাস্তার উপর। থুথু কারো মাথায় পড়ল কিনা কে জানে। পড়লে পড়ুক। ড্রেসিং টেবিলে রাখা রূপার হাত ঘড়ি দেখলাম, সকাল 7:10। ছুটির দিনে এত ভোরে বিছানা ছাড়ার কোনো মানে হয়? রূপাকে জড়িয়ে ধরে আরও কিছুক্ষণ শুয়ে থাকব, তেমন কোনো প্রবল ইচ্ছাও বোধ করছি না। তাছাড়া রূপার গা ঠান্ডা। ধাতুর নামের নাম রাখার কারণেই বোধহয় তার বডি টেম্পারেচার স্বাভাবিকের চেয়ে 1-2 ডিগ্রি কম। রূপা চোখ বন্ধ করে ঘুম ঘুম গলায় ডাকল, এই এই। বলো, তুমি কি রান্নাঘরের দিকে যাচ্ছ? না। একটু যাও না প্লিজ। মুনিয়াকে বলো আমাকে 1 কাপ কফি দিতে। 3 চামচ চিনি দিতে বলবে। 2 চামচ উঁচু করে, 1 চামচ সমান সমান। আর যদি ক্র্যাকার থাকে তাহলে একটা ক্র্যাকার। মাখন লাগিয়ে দিতে বলবে, মনে থাকবে? থাকবে। ফ্রিজ থেকে খুব ঠান্ডা গ্লাস পানিও আনবে। আর শোনো, পায়ের কাছের জানলাটা একটু বন্ধ করবে, ঘরে আলো আসছে। রূপা এই দীর্ঘ কথাবার্তায় একবারও চোখ মেলল না। মনে হচ্ছে সে ঘুমের মধ্যে কথা বলছে। রূপার সঙ্গে আমার বিয়ে হয়েছে গত আষাঢ় মাসে। এখন ফাল্গুন শুরু। প্রায় 8 মাস হয়ে গেল। বিয়ের সময় তার মুখ ছিল লম্বাটে। শুধুমাত্র ঘুমিয়ে সেই মুখ এখন সে গোল করে ফেলেছে। গায়ের রঙও মনে হয় আগের চেয়েও ফর্সা হয়েছে। সাদা চাদরের আড়াল থেকে তার একটা পা বের হয়ে আছে। সে পায়ে শাড়ির আবরণী, শঙ্খের মতো ধপধপে সাদা পা। মানুষের পা এত সাদা হয় রূপাকে বিয়ে না করলে জানতাম না। হ্যাঁ,
বলো, পাটা একটু ঢেকে দাও না। রূপা আমার চেষ্টা ছাড়াই তার নগ্ন পা চাদরের ভেতর টেনে নিতে পারে। তা সে করবে না। ওই যে বললাম, বিড়াল স্বভাব। সবার কাছ থেকে আদর নেবে, যত্ন নেবে। আদর পাবার সামান্যতম সুযোগও সে ছাড়বে না। আমি চাদর দিয়ে তার পা ঢাকলাম, পায়ের কাছের জানলা বন্ধ করলাম। এখন আমার কফি এবং ঠান্ডা পানির সন্ধানে যাওয়া উচিত। যেতে পারছি না। রূপার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। সব মেয়ে ঘুমোবার সময় চুল বেঁধে ঘুমায়, শুধু রূপার চুল থাকে ছাড়া। বালিশময় চুল ছড়ানো, মাঝখানে তার গোলাকার মুখ। সেই মুখ এতই সুন্দর যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অসম্ভব সুন্দর সহ্য করার ক্ষমতা মানুষের কম। কোনো সুন্দর জিনিসের দিকেই মানুষ বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। বারান্দায় এসে দাঁড়ালাম। আমাদের এ বাড়ির বারান্দা বেশ বড়। আজকালকার আর্কিটেক্টরা এই বারান্দা দেখলে চোখ কপালে তুলে বলবেন, ইস, কতটা জায়গা নষ্ট করা হয়েছে, কোনো মানে হয়? একসময় মুনিয়ার বারান্দায় ফুলের টব বসিয়ে একটা কাণ্ড করতে চেয়েছিল। গোলাপের টব, অর্কিডের টব, এমনকি কাজি পেয়ারার টব। এখন মুনিয়ার টব প্রীতি দূর হয়েছে। টব আছে, গাছ নেই। বর্তমানে বারান্দা হল আমাদের ডাম্পিং গ্রাউন্ড। যাবতীয় অপ্রয়োজনীয় আসবাব এখানে ডাম্প করা হয়। শুধু আসবাব না, কিছু অপ্রয়োজনীয় মানুষও আমরা বারান্দায় রাখি। এই মুহূর্তে বারান্দার শেষ মাথায় ক্যাম্প খাটে একজন অপ্রয়োজনীয় মানুষ শুয়ে আছেন। তিনি এসেছেন দেশের বাড়ি কেন্দুয়া থেকে, মামলার তদবিরে। ভদ্রলোকের নাম রইসুদ্দিন। আমাদের অতি দুঃসম্পর্কের আত্মীয়, কিন্তু কথাবার্তা শুনে মনে হয় আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে যে আমরা বারান্দায় ফেলে রেখে অপমান করার চেষ্টা করছি, এটা তিনি বুঝেও না বোঝার ভান করেন। রইসুদ্দিন চাচা আমাকে দেখেই উঠে বসলেন। ছোটখাটো মানুষ, মামলা মোকদ্দমা করে যেন আরও ছোট হয়ে গেছেন। গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি না থাকলে তাকে বাচ্চা ছেলের মতোই লাগত। তিনি হাসি মুখে বললেন, আব্বাজির ঘুম ভাঙল? তিনি আমাকে ডাকেন আব্বাজি। আমার বোন মুনিয়াকে আম্মা এবং রূপাকে ডাকেন আম্মাজি। আমার সবচেয়ে ছোট ভাই বাবুকে শুধু নাম ধরে ডাকেন। তার বেলা এই ব্যতিক্রম কেন কে জানে। কারণ একটা নিশ্চয়ই আছে। রইসুদ্দিন চাচার মতো ধুরুন্দর লোক বিনা কারণে কিছু করবেন না। এরা প্রতিটি কাজকর্ম ভেবে চিন্তা করেন। তিনি আগের প্রশ্নই আবার করলেন। এবারে মুখের হাসি আগের চেয়েও বিস্তৃত হল। আব্বাজির ঘুম ভাঙল? জি। ঘুম হইছে কেমন? ভালো। আমারও খুব ভালো ঘুম হইছে। ফুরফুরা বাতাস, ঠান্ডা ঠান্ডা ভাব। কম্বল গায়ে দিয়ে লম্বা ঘুম দিলাম। শেষ রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পর মনটা আরো ভালো হয়ে গেছে। বড়ই মধুর স্বপ্ন। কেউ স্বপ্নের কথা বললে কি স্বপ্ন দেখা হয়েছে জানতে চাওয়াটা সাধারণ ভদ্রতা। এই মানুষটার সঙ্গে ভদ্রতা করতে আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না। তবু অভ্যাসের বশে বললাম, কি স্বপ্ন দেখলেন? দেখলাম সাদা একটা সাপ। গ্রাম দেশে এই সাপরে বলে দুধরাজ। এই সাপ আমার হাঁটুতে একটা সবল দিল। বিষ যা ছিল সব ঢেলে দিল। মানুষের কথা শুনে আমি কখনো বিস্মিত হই না। বিশেষ করে এইসব ধুরন্ধর মানুষ কথাবার্তায় সবসময় অন্যদের চমৎকৃত করতে চেষ্টা করে। আমি বুঝতে পারছি রইসুদ্দিন চাচা কথাবার্তায় আমাকে কিছুক্ষণ আটকে রাখার চেষ্টা করছেন। তিনি হয়তো ভাবছেন আমি অবাক হয়ে বলবো, এরকম ভয়াবহ একটা স্বপ্ন দেখে আপনার মনটা খুশি হয়ে গেল কেন? তার উত্তরে তিনি আরও চমকপ্রদ কিছু বলবেন। আমি তাকে সেই সুযোগ দিলাম না। সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেলাম। সাপ কামড় দিয়েছে এই স্বপ্ন দেখে কেউ যদি আনন্দে আত্মহারা হয়, হোক। মুখে আবার থুতু জমেছে। এ তো বড় যন্ত্রণা হল। রান্নাঘরে মুনিয়া ছাঁকনি দিয়ে অর্জুন গাছের রস ছাঁকছে। বাবার কবিরাজি ওষুধ। তার হার্টের কী সব সমস্যা। কবিরাজ বলেছে অর্জুন গাছের ছাল সেদ্ধ করে তার রস খেতে। অর্জুন গাছের সব ছাল নয়, অর্জুন গাছের পূব দিকের ছাল, যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে। মাখন বলে আমাদের যে কাজের ছেলেটি আছে, তার কাজই হচ্ছে সাইকেলে করে দূর দূরান্ত থেকে অর্জুন গাছের ছাল নিয়ে আসা। মাখনের কোনো কাজে উৎসাহ নেই। এই কাজটিতে খুব উৎসাহ। সে ঢাকা শহরের আশেপাশের সব অর্জুন গাছের ছাল ছাড়িয়ে ফেলেছে বলে আমার ধারণা। ছাল ছাড়ানো অর্জুন গাছ দেখতে কেমন হয়? মাখনের সঙ্গে একদিন দেখে আসতে হবে।
মুনিয়াকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে, মুখ শুকনো, চোখের নিচে কালি, মন হয়তো খারাপ। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। মুনিয়ার মন বেশিরভাগ সময় খারাপ থাকে। বছর 2 হল স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। ভদ্রলোক আবার বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে তিনি ঢাকা শহরেই থাকেন। তাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই ভয়ে মুনিয়া ঘর থেকে বের হয় না। ঘরে থেকে থেকে বেচারি ফর্সা হয়ে গেছে। মুনিয়া অর্জুন গাছের রস ছাঁকতে ছাঁকতে রোবটদের মতো গলায় বলল, ভাবের ঘুম এখনো ভাঙেনি? না, তোকে কফি আর একটা মাখন লাগানো ক্র্যাকার পাঠাতে বলেছে। কফিতে 3 চামচ চিনি, 2 চামচ উঁচু করে আর 1 চামচ সমান সমান। আর কিছু? ঠান্ডা 1 গ্লাস পানি, আইস কোল্ড। মুনিয়া মুখ টিপে হাসল। আমিও হাসলাম। মুনিয়া আমার পিঠাপিঠি। ওর সঙ্গে আমার সহজ সম্পর্কের একটা ব্যাপার আছে। আমি ওর সামনের চেয়ারে বসতে বসতে বললাম, মন খারাপ নাকি রে? মুনিয়া হালকা গলায় বলল, বাসি মুখে আমার সামনে বসিস না, দেখে বমি বমি লাগছে। আমি নড়লাম না। গলার স্বর অনেকটা নামিয়ে বললাম, আজ একটা দারুণ ডিসিশন নিলাম। কি ডিসিশন? একটা খুন করব। তাই নাকি? হ্যাঁ, এটা হবে একটা পারফেক্ট মার্ডার। কেউ বুঝতেও পারবে না খুন হয়েছে। মুনিয়া মোটেও বিস্মিত হল না। সে যে বিস্মিত হবে না আমি জানতাম। সে ভাবছে আমি রসিকতা করছি। এটা ভাবাই যুক্তিযুক্ত। যে খুন করবে সে সবাইকে বলে বেড়াবে না। কাকে খুন করবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, সব ঠিক করা আছে। আমার কাছে সাজেশন চাইলে দিতে পারি। কি সাজেশন? রইসুদ্দিন চাচাকে খুন করে ফেল। মুনিয়া কথা শেষ করে আমার দিকে তাকিয়ে রইল। সে আশা করছে আমি বলবো রইসুদ্দিন চাচা কি করেছে। আমার কাছ থেকে কেউ যা আশা করে আমি তা করি না। কাজেই কিছু বললাম না। উদাস চোখে বারান্দায় লাগোয়া সজনে গাছের দিকে তাকিয়ে রইলাম। সজনে গাছটা মরতে বসেছে। গাছের মৃত্যু একটা দেখার মতো ব্যাপার। কিছু কিছু গাছ হঠাৎ করে মরে যায়। ওদেরও মনে হয় হার্ট অ্যাটাকের মতো অসুখ আছে। আবার কিছু কিছু গাছ দীর্ঘদিন রোগভোগ করে মরে। এই গাছটা অল্প অল্প করে মরছে। গাছের কোনো ডাক্তার থাকলে তাকে এনে চিকিৎসা করাতাম। রইসুদ্দিন চাচা কি করেছেন জানিস? না। মতির মা আমাকে বলল, ওদের যে বাথরুম, রইসুদ্দিন চাচাকেও সেই বাথরুম ব্যবহার করতে হয়। বাথরুমের দরজা একটা ফুটো। মতির মা গোসল করছে, হঠাৎ দেখে সেই ফুটো দিয়ে রইসুদ্দিন চাচা তাকিয়ে আছেন। কিরকম ঘেন্নার কথা বলতো। মতির মা কি ওনাকে কিছু বলেছে? না, ভাবছি আমি বলবো। অবশ্যই সবচেয়ে ভালো হয় তুই বললে। পাগল, আমি এসব বলাবলির মধ্যে নেই। খুন করার কথা হলে ভিন্ন কথা। আমি নিজের ঘরে চলে এলাম। রূপা এখনো শুয়ে আছে। আমাকে ঢুকতে দেখে বলল, কফির কথা বলেছ? বলেছি। পানি আনুনি? ঠান্ডা পানি? কফির সঙ্গে আসবে। তাহলে দয়া করে একটা গান দাও তো, গান শুনতে ইচ্ছা করছে। এলপিটা দেখো টেবিলের ওপর। চরণ ধরিতে দিও গো আমারে, ওইটা দাও। আমি তাই করলাম। রূপা হাসতে হাসতে বলল, গানটা শুনতে শুনতে তোমার পা একটু ধরতে চাই, কাছে এসো তো। ঠাটা না, সত্যি, কাছে এসো। আমি রূপার দিকে তাকিয়ে রইলাম। রূপা হাসছে। তাকে অসহ্য সুন্দর লাগছে। মানুষ এত সুন্দর হয় কি করে? চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করেও পারছি না। গান বাজছে। গানের কথাগুলো কেমন যেন অস্পষ্ট হয়ে আসছে, তবু পুরোপুরি অস্পষ্টও নয়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছাড়ায়ে। রূপার চোখ বন্ধ। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হবার জন্যে আমি পরপর 2 বার ডাকলাম, রূপা, রূপা। সে সাড়া দিল না, পাশ ফিরল। অথচ ট্রে হাতে মুনিয়া ঢোকামাত্র রূপা বলল, থ্যাঙ্কস মুনিয়া। রূপা নিশ্চয় ঘুমোচ্ছিল না, কিংবা ঘুমের মধ্যেই এমন ব্যবস্থা ছিল যেন মুনিয়া ঢোকামাত্র সে জেগে যায়। কম্পিউটারাইজড কোনো সুইচিং ডিভাইস। রূপা বিছানায় উঠতে উঠতে বলল, লাবণ্য কি করছে মুনিয়া? ওকে একটু পাঠাবে? মুনিয়া গম্ভীর মুখে বলল, ও বই নিয়ে বসেছে, ওকে এখন ডেকো না তো ভাবি। আচ্ছা, ডাকব না। লাবণ্য মুনিয়ার একমাত্র মেয়ে। লাবণ্যর বয়স 5।
সপ্তাহে অন্তত একদিন তাকে তার বাবা দেখতে আসেন। সেই বিশেষ দিনে মুনিয়া তার ঘরে দরজা বন্ধ করে বসে থাকে, সারাদিন কিছুই খায় না। রূপার সঙ্গে লাবণ্যের অন্য এক ধরনের ভাব আছে। সেই ভাবের গুরুত্ব এত বেশি যা মা হিসেবে মুনিয়া ঠিক সহ্য করতে পারে না। মুনিয়া চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে লাবণ্য ঘরে ঢুকল, গম্ভীর গলায় বলল, পিরিচে করে চা খাবো। রূপা তাকে পিরিচে চা ঢেলে দিল। কেমন আছো লাবণ্য? লাবণ্য গম্ভীর গলায় বলল, কি জানি কেমন আছি। মনটা কি তোমার খারাপ? কি করলে মন ভালো হবে? জানি না। পিরিচে করে আরো চা খেলে কি ভালো হবে? রূপা আরো খানিকটা চা ঢেলে দিল। মুনিয়া আবার ঘরে ঢুকল। এই পর্যায়ে মুখ কালো করে বলল, ভাবি, তুমি ওকে আবার চা দিয়েছ? আমি তোমাকে বলিনি চা খাওয়ানোর অভ্যাস করবে না? এই দেখো, নতুন জামায় চায়ের দাগ লাগিয়েছে। মুনিয়া মেয়ের হাত ধরে বের হয়ে গেল। তার মুখ দেখে মনে হচ্ছে জামায় চায়ের দাগ লাগার শোকে সে কেঁদে ফেলবে। আসলেই কাঁদবে। কারণে এবং অকারণে কাঁদা তার শৈশবের অভ্যাস। এখন তার কাঁদার অনেক বিষয় আছে। আজ শুক্রবার। মার হুকুমে শুক্রবার সকালের নাশতা সবাইকে একসঙ্গে খেতে হয়। মা আজিমপুর গার্লস স্কুলে মাস্টারি করেন। মর্নিং শিফটের ক্লাস ৮টায় আরম্ভ হয়। তাকে ৭টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে রিকশা খুঁজতে হয়। বাবার গাড়ি আছে, তিনি সেই গাড়িতে যাবেন না। বাবার টাকায় নিজের জন্য কিছু কিনবেন না। সম্ভবত বছর ৫ আগে তাদের মধ্যে বড় ধরনের কোনো ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার জের এখনও চলছে। কে জানে, হয়তো আরও বছর ৫ চলবে। ওই নিয়ে আমরা মাথা ঘামাই না। তাছাড়া ঝগড়ার কারণে তাদের কথাবার্তা পুরোপুরি বন্ধ না। কাজ চালাবার মতো কথা তাঁরা বলেন। নাস্তার টেবিলে বাবা মার দিকে তাকিয়ে বললেন, রইসুদ্দিনের ব্যাপারটা কি বলতো? মা জবাব দিলেন না। জবাব দেবার অবশ্যই কথাও না। বাবা রুটিতে মাখন লাগাতে লাগাতে বললেন, মতির মা কাঁদতে কাঁদতে আমাকে বলল, রইসুদ্দিন নাকি বাথরুমের ফুটো দিয়ে তাকিয়েছিল। কি অসম্ভব কাণ্ড। মুনিয়া বিরক্ত গলায় বলল, ও কি সবাইকে বলে বেড়াচ্ছে নাকি? এটা কি জনে জনে বলে বেড়াবার মতো কথা? বাবা বললেন, না বলারই বা কি আছে? তার ওপর এটা অন্যায় করা হয়েছে, সে বিচার দাবি করবে না? সেই অধিকার কি তার নেই? মুনিয়া কি যেন বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে রূপা উঁচু গলায় বলল, বাথরুমের ফুটো দিয়ে মতির মাকে দেখেছে, তাতে হয়েছেটা কি? মতির মার শরীর তো পচে যায়নি। বাবা রূপার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার ছেলের বউ তার মুখের ওপর এরকম কথা বলবে তা তিনি হয়তো কল্পনাও করেননি। রূপার চোখ থেকে চোখ সরিয়ে তিনি আমার দিকে তাকালেন। তার চোখের দৃষ্টি বলছে, এরকম একটা মেয়েকে তুই বিয়ে করলি? রূপা যেন আরও বেফাঁস কিছু বলে না ফেলে সেজন্য টেবিলের নিচে তার পায়ের পাতায় আমি ডান পা নিয়ে চাপ দিলাম। সে আমার দিকে তাকিয়ে, উফ, কি করছো বলে ধমক দিল। আমি হয়ে গেলাম অপ্রস্তুত। রূপা কোনো ব্যথা পায়নি। পুরো ব্যাপারটা সে করল আমাকে অপ্রস্তুত করার জন্যে। বাবা বললেন, বাথরুমের ফুটো দিয়ে কোনো মহিলার দিকে তাকানো জঘন্য অপরাধগুলোর একটি। রইসুদ্দিনকে বলতে হবে সে যেন সকাল 11টার আগেই বাড়ি ছেড়ে চলে যায়, আর কোনোদিন যেন না আসে। এইসব নুইসেন্সদের বাড়িতে জায়গা দেয় ঠিক না। রূপা বলল, আমার কিছু কথা আছে। বাবা বিস্মিত হয়ে তাকালেন। আমি খুব দ্রুত চিন্তা করলাম, আরেকবার পায়ে চাপ দিয়ে রূপাকে থামানোর চেষ্টা করাটা কি ঠিক হবে? সে অবশ্য আবার উফ কি করছো বলে চেঁচিয়ে উঠতে পারে। মা বললেন, বৌমা, এই বিষয়ে তোমার কিছু বলার দরকার নেই। কেন মা? তুমি সব ব্যাপারে কথা বলো, এটা ভালো না। তুমি বউ মানুষ, সংসারের সব কিছুতে তুমি থাকবে কেন? বউরা কি সংসারের অংশ নয়? অংশ তো বটেই, তবে তারা হচ্ছে সংসারের সৌন্দর্য, সংসারের শোভা। তারা নোংরা ঘাটাঘাটি করবে, এটা ঠিক না। নোংরা ঘাটাঘাটি তো না মা। আমি যা বলতে চাচ্ছি তা হল, আমার ধারণা মতির মা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে? হ্যাঁ। এরকম ধারণা হবার কারণ কি? রইসুদ্দিন চাচা কিছুদিন আগে বলেছিলেন না, তার পাঞ্জাবির পকেট থেকে মতির মা ৫০ টাকার একটা নোট সরিয়েছে। মতির মা কান্নাকাটি করল। আপনার হুকুমে মতির মার ট্রাঙ্ক খোলা হল, ৫০ টাকার একটা নোট সেখানে পাওয়াও গেল। এত ফেনাচ্ছ কেন মা? যা বলতে চাও সহজ কথায় বলো। বেশ, সহজ কথাই বলছি। মতির মা সেই অপমানের প্রতিশোধ নিয়েছে, আর কিছুই না।
52 বছরের একজন বুড়ির শরীর দেখার জন্য কেউ বাথরুমের ফুটোয় চোখ রাখে না। কেউ রূপার কথায় বিশ্বাস করল কিনা জানি না, আমি করলাম, এবং মুনিয়ার ঠোঁটের কোণে হাসি দেখে মনে হল সেও করল। বাবা গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললেন, বৌমা, আমার দৃঢ় বিশ্বাস মতির মা সত্যি কথা বলছে। কে সত্যি বলছে কে বলছে না সেটা আমি বুঝতে পারি। 30 বছর জজিয়তি করেছি। তোমাকে আরেকটা কথাও বলি মা, পৃথিবীতে অনেক বিকারগ্রস্ত মানুষ আছে, তারা বাথরুমে ফুটো দেখলেই চোখ রাখবে। রইসুদ্দিন এরকম একজন বিকারগ্রস্ত লোক। তাকে আজ সকাল 11টার মধ্যে বাসা ছাড়তে হবে। এই প্রসঙ্গে আমি আর কারোর কথা শুনতে চাই না। রূপা বলল, জাজ সাহেব হিসেবে আপনার দুপক্ষের কথাই শোনা উচিত। আসামিরও তো কিছু বলার থাকতে পারে। বৌমা, তুমি আমার সামনে থেকে যাও। আচ্ছা, যাচ্ছি। না বললেও যেতাম, আমার খাওয়া শেষ হয়ে গেছে। রূপা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে গেল, যেন কিছুই হয়নি। 11টার আগে রইসুদ্দিন চাচাকে তার সুটকেস, কাপড়ের ব্যাগ নিয়ে রিকশায় উঠতে হল। মতির মাকে খুব উৎফুল্ল মনে হল। আমাকে দেখে হাসি মুখে বলল, ভাইজান, দেখছেন ধর্মের কল বাতাসে নড়ে। আমি গম্ভীর গলায় বললাম, ধর্মের কল বাতাসে নড়বে না তো কিসে নড়বে? খুবই খাঁটি কথা ভাইজান, খুব খাঁটি কথা। লোকটারে প্রথম দিন দেখাই বুঝছি বদলোক। সেও তোমাকে দেখে প্রথম দিনই বুঝে ফেলেছে তুমি বদমে ছেলে। দেখো না, এত লোক থাকতে তোমাকে চোর সাব্যস্ত করল। শুধু যে চোর সাব্যস্ত করল তা না, চোর প্রমাণও করে ফেলল। টাকা পাওয়া গেল তোমার ট্রাঙ্কে। মতির মা মুখ কালো করে ফেলল। আমি বললাম, রইসুদ্দিন চাচাকে তুমি চেনো না মতির মা? উনি বিরাট ঘুঘু লোক, প্রতি বছর 6-7টা করে মামলা করে। সে তোমাকে এত সহজে ছাড়বে বলে মনে হয় না। মামলা টামলা করে বসবে বলে আমার ধারণা। মতির মাকে পুরোপুরি ভেবাচেকা খাইয়ে ঘরে এসে দেখি রূপা চাদর জড়িয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঘাত ঘুমিয়ে পড়েছে। নাস্তা খেয়ে আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়া রূপার পুরনো অভ্যাস। প্রথম দিকে অবাক হতাম, এখন আর হই না। রূপা, ঘুমাচ্ছ নাকি? না, চেষ্টা করছি। তোমার যুক্তি কেউ বিশ্বাস করেছে বলে মনে হয় না। সবাই বিশ্বাস করেছে। লোকটাকে তোমরা কেউ সহ্য করতে পারছিলে না, একটা অজুহাত পেয়ে তাড়িয়েছ। তুমি কি লোকটাকে পছন্দ করতে? আরে দূর দূর, আমি পছন্দ করব কেন? মামলাবাজ লোক আমার অসহ্য। এই একটা গান দাও না, গান শুনতে শুনতে ঘুমাই। এখন গান দেওয়া যাবে না, বাবা গান শুনলেই রেগে যান। রেগে যান কেন? জানি না কেন, ছোটবেলা থেকেই দেখছি গান শুনলে বাবার মেজাজ চড়ে যায়। মুনিয়া একদিন উঁচু ভলুমে অনুরোধের আসর শুনছিল বলে চড় খেয়েছিল। তোমার বাবার লোকটাকে আমি খুবই অপছন্দ করি। তিনিও অবশ্যই আমাকে অপছন্দ করেন, কাজেই কাটাকাটি। মা, মাকে পছন্দ করো? মাই গড, ওনার ভেতর পছন্দ হবার মতো কি আছে? কিছুই নেই। না, কিছুই নেই। তাই শোনো, একটা গান দাও না। গান শুনতে শুনতে ঘুমানোর অন্যরকম মজা। ঘুমের মধ্যেও গান হতে থাকে। না ঘুমিয়ে একটা কাজ করলে কেমন হয় রূপা? কি কাজ? চলো না, কোথাও বেড়াতে যাই। পাগল হয়েছ? এই রোদে আমি ঘুরব? গায়ের রং নষ্ট হয়ে যাবে। বাবাকে বলে গাড়িটা নিয়ে যাই। গাড়িতে গেলে তোমার গায়ের রং নিশ্চয়ই নষ্ট হবে না। রূপা জবাব দিল না। আমি কয়েকবার ডাকলাম, এই রূপা, এই। কোনো সাড়া নেই। সে ঘুমিয়ে পড়েছে। আমি কি করব ভেবে পেলাম না। চুপচাপ ঘরে বসে থাকব নাকি বাইরে যাব? রূপাকে বিয়ের পর থেকে মোটামুটিভাবে আমি গৃহবন্দী হয়ে পড়েছি। বাইরে যেতে ভালো লাগে না। রূপার আশেপাশে থাকতে ইচ্ছা করে। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। আমি তার পাশে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকি। রূপার গা ঘেঁষে শোয়া যায় না, তার গরম লাগে। তার গায়ে হাত রাখা যায় না, ভাল লাগে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মুনিয়া প্রায় আমাকে ঠাট্টা করে বলে, ভাইয়া, তোকে তো ভাবি একেবারে মেষ শাবক বানিয়ে রেখেছে। ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্ব অবস্থা। ম্যারি যেখানে যায় মেষ শাবক যায় তার পিছু পিছু। ও তো যায় না কোথাও, শুয়ে থাকে, ঘুমায়। পাগল হয়েছ ভাইয়া? 24 ঘন্টা কেউ ঘুমোতে পারে? আমার ধারণা ভাবি মোটেই ঘুমোয় না, মটকা মেরে পড়ে থাকে। মটকা মেরে পড়ে থাকবে কেন? তা জানি না, আমি আমার ধারণার কথা বললাম। তুমি হাঁ করে ভাবির মুখের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসো। এটা ভাবি জানে বলেই চোখ বন্ধ করে পড়ে থাকে, যাতে মনের স্বাদ মিটে তুমি দেবী দর্শন করতে পারো। চুপ কর তো। চুপ করছি। আমার ধারণা ভুল নাও হতে পারে ভাইয়া। ভাবি যখন ঘুমায় তখন তুমি ভালো মতো পরীক্ষা করে দেখো তো সত্যি ঘুম কিনা। আমি সেই পরীক্ষাও করেছি।
ও যখন ঘুমোচ্ছে তখন পাশে বসে মজার মজার কয়েকটা জোক বলেছি। জেগে থাকলে তাকে হাসতেই হবে। সে হাসেনি। তার ঘুম যে নকল ঘুম না, আসল ঘুম, তা সে না হেসে প্রমাণ করেছে। মুনিয়াকে আমি আমার এই পরীক্ষার কথা বলেছি। সে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তার ধারণা রূপার হাসি আসেনি বলে হাসিনি। সে বলল, জেগে থাকা অবস্থায় রসিকতাগুলো করে দেখো তো, ভাবি হাসে কিনা। আমার মনে হয় হাসবে না। একদিন তাও করলাম। রূপা হাসতে হাসতে ভেঙে পড়ল। এমন হাসল যে তার চোখে পানি এসে গেল, হেঁচকে উঠতে লাগল। এই ব্যাপারটাও সন্দেহজনক। এত হাসবে কেন? এত হাসির কি আছে? রূপা ঘুমোচ্ছে। আমি তার খাটের পাশে রাখা টুলে বসে তাকিয়ে আছি তার মুখের দিকে। এই ঘর থেকে বের হয়ে যাবার সাধ্যও আমার নেই। 8 মাস আমাদের বিয়ে হয়েছে। এই 8 মাসে স্ত্রীর প্রতি আকর্ষণ খানিকটা হলেও ফিকে হবার কথা। আমার তা হচ্ছে না, কারণ এই মেয়েটাকে আমি একেবারেই বুঝতে পারছি না। প্রথম দিনে সে আমার কাছে যতটা অচেনা ছিল, আজও ঠিক ততটাই অচেনা আছে, কিংবা হয়তো আরও বেশি অচেনা হয়েছে। আমি একটা সিগারেট ধরালাম। রূপা বলল, আহ, সিগারেট ফেলো তো, গন্ধে বমি আসছে। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কি জেগেছিলে নাকি? রূপা বিরক্ত গলায় বলল, জেগে থাকবো কেন? সিগারেটের ধোঁয়ায় ঘুম ভেঙেছে। দয়া করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট শেষ করে এসো। আমি দীর্ঘশ্বাস ফেলে সিগারেট হাতে বারান্দায় চলে এলাম। সজনে গাছটার দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল। গাছটা মরে যাচ্ছে, খুব ধীরে ধীরে মরছে। এত ধীরে মরছে যে অন্য কেউ তা বুঝতে পারছে না। গাছদেরও কি মৃত্যু যন্ত্রণা আছে? জগদীশচন্দ্র বসু গাছের মৃত্যু যন্ত্রণা নিয়ে কি বলে গেছেন? আমার সিগারেট শেষ হবার আগেই বাবা বারান্দায় এসে পড়লেন। আমি নিতান্ত অনিচ্ছায় হাত থেকে সিগারেট ফেলে দিলাম। বাবা রাগী চোখে আমার দিকে তাকাচ্ছেন। আমি বললাম, কিছু বলবেন? সচরাচর বাবাকে তুমি করে বলি, মাঝে মাঝে বিশেষ অবস্থায় আপনি বলি। বাবা তুই তুমির মিশ্রণ ব্যবহার করেন। এই তুই, এই তুমি। বাবা বললেন, তোর সঙ্গে আমার অনেক কথাই আছে, এখন বলবেন? না, বলতে চাইলে বলতে পারেন, আমার হাতে সময় আছে। বাবা ইংরেজিতে একটি দীর্ঘ বাক্য বললেন, যার বাংলাটা হল, মানুষ হিসেবে তুমি দ্রুত বদলে যাচ্ছ। তুমি নিজে তা বুঝতে পারছ কিনা তা আমি জানি না, তবে তোমাকে যতই দেখি ততই শঙ্কিত বোধ করি। তোমার কি রাতে ঘুম হয়? আমি বললাম, কোনো জবাব না। ঘুম হয় কি হয় না? হয়। শুনে খুশি হলাম। তোর ভাবভঙ্গি দেখে মনে হয় তোর ইদানিং ঘুম হচ্ছে না। লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। তোর মধ্যে আত্মসম্মান বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। তোর স্ত্রী এমন অদ্ভুত আচরণ করল, আর তুই তাকিয়ে রইলি, কিছুই বললি না। তোর কি মনে হয় না কিছু বলা উচিত ছিল? রূপার কথা আমার কাছে বেশ লজিক্যাল মনে হয়েছে। লজিক্যাল মনে হয়েছে? জি। আমার কথাগুলি কেমন মনে হয়েছে? আমার কথাগুলি কি পাগলের চেঁচামেচি বলে মনে হয়েছে? আমি জবাব দেবার আগেই রূপা বারান্দায় এসে বলল, তোমরা এত হইচই শুরু করেছ? ঘুমোচ্ছিলাম তো। বলেই আবার ভেতরে ঢুকে গেল। শব্দ করে দরজা বন্ধ করল। বাবা হতভম্ব হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। তিনি বোধহয় অনেকদিন এত বিস্মিত হননি। বাবার বিস্মিত চোখ দেখে মজা লাগছে। মানুষ খুব বেশি বিস্মিত হলে খানিকটা টিকটিকির মতো হয়ে যায়, কারণ তার চোখ বড় বড় হয়ে যায় এবং কোটর থেকে খানিকটা বের হয়ে আসে। আমি কি বাবাকে বলবো যে তাকে এখন কালো টিকটিকির মতো দেখাচ্ছে? বলে আরও রাগিয়ে দেব? চূড়ান্ত রকম রেগে গেলে বাবা কি করেন তা কেন জানি দেখতে ইচ্ছা করছে। মাকে একবার চূড়ান্ত রকম রাগিয়ে দিয়েছিলাম। একসময় লক্ষ্য করলাম তিনি থরথর করে কাঁপছেন, ঠোঁটের 2 কোণায় ফেনা জমছে। তিনি ক্ষীণ গলায় বললেন, রঞ্জু, তুই যে খুব খারাপ ধরনের ছেলে, এটা কি তুই জানিস? আমি মার প্রতি একটু করুণাই বোধ করছিলাম, তবু বললাম, আমি যে খুব খারাপ ধরনের ছেলে তা আমি জানি, কিন্তু তুমি যে খুব খারাপ ধরনের একজন মা, তা কি তুমি জানো? কি বললি? তুই কি বললি? সত্যি কথা বললাম মা। আমি খারাপ ধরনের মা? হ্যাঁ, তুমি খারাপ ধরনের মা এবং খারাপ ধরনের স্ত্রী। মা হিসেবে তুমি যেমন ব্যর্থ, স্ত্রী হিসেবেও ব্যর্থ। আমার ধারণা শিক্ষক হিসেবেও তুমি ব্যর্থ। স্কুলের মেয়েরা তোমাকে ডাইনি ডাকে। তুমি এই কথা বলেছিলে, তোমার কাছ থেকেই শোনা। এক পর্যায়ে মা কাঁপতে কাঁপতে বসে পড়লেন। আমি সহজ স্বাভাবিক ভঙ্গিতে মাকে দেখছি।
খুব যে খারাপ লাগছে তা না। মা বললেন, তোর মাথা ঠিক নেই রঞ্জু, তোর মাথা ঠিক নেই। আমার ধারণা কোনো একদিন তুই খুনটুন করবি। আমি মার কথায় হেসে ফেললাম। মায়েরা এক অর্থে ভবিষ্যদ্দ্রষ্টা, তিনি ঠিকই বলেছেন। আজ ছুটির দিন। ছুটির দিনে সবার নানান ধরনের পরিকল্পনা থাকে। আমার কোনো পরিকল্পনা নেই, কারণ আমার ছুটি বলে কিছু নেই। গত 2 বছর ধরেই আমার ছুটি, চাকরি বাকরি নেই, তার জন্য চেষ্টাও নেই। ঢাকা শহরে আমাদের যে 2টি বাড়ি আছে, তার ভাড়াতে আমরা একটা জীবন মোটামুটি সুখে পার করে দিতে পারি। এখন যে বাড়িতে আছি এটা ভাড়া বাড়ি, বাবার বন্ধুর বাড়ি। শুনতে পাচ্ছি এটিও নাকি কেনা হবে। বাবা মৃত্যুর সময় 3 বাড়ি তার 3 পুত্রকন্যাকে দিয়ে যাবেন। সবচেয়ে বড় বাড়ি ধানমন্ডি 13 নম্বরের গ্রিন কটেজ পাবে বাবু। সব পরিবারের একজন আদর্শ সন্তান থাকে, বাবু হচ্ছে সেই আদর্শ সন্তান। এমএসসি দিচ্ছে ফিজিক্সে, নির্ঘাত ফার্স্ট সেকেন্ড হবে। বাবু হচ্ছে সেই ধরনের ছেলে যারা ফার্স্ট সেকেন্ড ছাড়াও যে কিছু হওয়া যায় তা জানে না। এরা ছুটির দিনেও দরজা জানলা বন্ধ করে পড়ে। বাথরুমে যাবার সময় বগলে করে পড়ার একটা বই নিয়ে যায়। ঈদের দিন ভোরবেলা বিস্মিত হয়ে বলে, আজ ঈদ, জানতাম না তো, কি আশ্চর্য। বাবু চিলেকোঠার একটা ঘরে থাকে এবং তাকে বিরক্ত করা নিষেধ। ঘরে বসে পড়তে পড়তে তার যখন মাথা ধরে যায়, তখন সে বই হাতে ছাদে ঘুরে ঘুরে পড়ে। তখন ছাদে কেউ থাকলে সে বিরক্ত গলায় বলে, এইখানে কি? আমি বাবুর ঘরে চলে গেলাম। বাবু বই হাতে বিছানায় শুয়েছিল। সে বিরক্ত গলায় বলল, কি চাও দাদা? আমি হাই তুলে বললাম, তোর কাছে একটা পরামর্শের জন্য এসেছি। সে বিস্মিত হয়ে বলল, আমার কাছে কি পরামর্শ? তোর কাছে কি পরামর্শের জন্য আসা যায় না? সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়েছিস, তোদের ব্রেইন হচ্ছে কম্পিউটারাইজড, সমস্যার খটাখট সমাধান করে ফেলবি। বাবু আগের চেয়েও বিরক্ত গলায় বলল, দাদা, মানুষের ব্রেইন কম্পিউটারের চেয়েও কোটিগুণ পাওয়ারফুল। কম্পিউটার মানুষের তৈরি, এটা ভুলে যাও কেন? সবার ব্রেইন তো আর পাওয়ারফুল না। কিছু কিছু ব্রেইন আছে ইটের টুকরার মতো, সলিড রক। তোমার সমস্যাটা কি দাদা, অল্প কথায় বলে চলে যাও। আমি জটিল একটা বিষয় পড়ছি, নন নিউটনিয়ান ফ্লো প্যাটার্ন। আমি বসতে বসতে বললাম, একটা খুন করতে চাচ্ছি, বুঝলি, পারফেক্ট মার্ডার। কিভাবে করব বুঝতে পারছি না। ঠাট্টা করছো নাকি? না, ঠাট্টা করব কেন? তুই ভেবে টেবে একটা কায়দা বের করতো। কাকে খুন করবে? আন্দাজ করতো। রূপা ভাবিকে? ঠিক ধরেছিস। রূপা ভাবিকে খুন করবে কেন? আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, এত মানুষ থাকতে তোরই বা রূপার কথা মনে হলো কেন? বাবু থতমত খেয়ে গেল। আমি উঠতে উঠতে বললাম, খুব ভালো মতো চিন্তাভাবনা করে তারপর আমাকে বলবি, হুট করে কিছু বলবি না। খুনটা হবে টেক্সট অব বুক মার্ডার, কোনোরকম ভুল চোখ থাকবে না। বাবু বিড়বিড় করে বলল, তোমার মাথা আগেও খারাপ ছিল, এখন আরো বেশি খারাপ হয়েছে। তোমার চিকিৎসা হওয়া দরকার। দাদা, তুমি কি ড্রাগ ট্রাগ কিছু খাও? আমি হাই তুলতে তুলতে বললাম, খাই না, তবে খেয়ে দেখব বলে ভাবছি। ইন্টারেস্টিং ড্রাগ কি আছে বলতো? আমাদের পরিবারের আদর্শ মানব বাবু বিরক্ত মুখে বই পড়তে শুরু করেছে। নন নিউটনিয়ান ফ্লো মেকানিক্স, অতি জটিল বিষয়। সে নিশ্চয়ই জলের মতো বুঝতে পারছে, তবে সহজ জিনিস সে কিছু বোঝে না বলেই আমার বিশ্বাস। বাবু ভুরু কুচকে বলল, দাদা, এখন যাও তো, মূর্তির মতো বসে আছো, আমার খুব বিরক্ত লাগছে। আমি উঠে পড়লাম। আদর্শ মানবকে বেশিক্ষণ বিরক্ত করা ঠিক না। সিঁড়ি দিয়ে নামার সময় দেখি লাবণ্য নামছে। চুল বেঁধে মুখে পাউডার দিয়ে একেবারে পরীদের ছানা, পায়ে লাল ভেলভেটের জুতা। আমি বললাম, এমন সেজেছিস কেন রে লাবণ্য? লাবণ্য হাসি মুখে বলল, বাবা আমাকে দেখতে এসেছে। ও আচ্ছা, খুব আনন্দ হচ্ছে? হচ্ছে। একা একা বাবার কাছে যেতে পারবি নাকি আমাকে সঙ্গে যেতে হবে? একা যেতে পারব। লাবণ্য রেলিং ধরে খুব সাবধানে নামছে। এই সাবধানতা তার নতুন জুতার জন্যে। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছি। লাবণ্যর বাবার গাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। গাড়িতে রোগামতো একটি মেয়ে বসে আছে। এই বোধহয় ভদ্রলোকের নতুন স্ত্রী। মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বউ বউ ভাব নিয়ে এসেছে। আমি আবার ঘরে ঢুকলাম। আমাদের বিছানায় মুনিয়া উপুর হয়ে শুয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুনিয়ার পিঠে হাত দিয়ে বসে আছে রূপা। আমাকে ঘরে ঢুকতে দেখি রূপা তীব্র স্বরে বলল, প্লিজ লিভ আস অ্যালোন। এই ইংরেজি বাক্যটির সুন্দর বাংলা কি হবে? দয়া করে আমাদের একা থাকতে দাও। নাকি পায়ে পড়ি,
আমাদের একা থাকতে দাও। রূপার সঙ্গে কি করে পরিচয় হলো সেটা বলি। আমার ছেলেবেলার বন্ধু শফিক। ভুল বললাম, বন্ধু বললে আমার কেউ নেই। যাদের আমি খানিকটা সহ্য করতে পারি তাদেরই বন্ধু বলার চেষ্টা করি। স্কুলে এবং কলেজে যাদের সঙ্গে আমি পড়েছি তাদের মধ্যে একমাত্র শফিককেই খানিকটা সহ্য করতে পারি, তাও সবসময় নয়, মাঝে মাঝে। সে গত বছর ডাক্তারি পাশ করেছে, এখনও বেকার। ডাক্তাররাও যে বেকার থাকে তা শফিকের সঙ্গে পরিচয় না থাকলে কোনোদিনও জানতাম না। তাকে ইদানিং দেখা একজন লেখকের মতো। তার চুল লম্বা, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে টায়ারের সোল লাগানো স্যান্ডেল। তাকে সারাক্ষণই খুব উত্তেজিত দেখা যায়। এক জায়গায় বসে একটা দীর্ঘ বাক্য সে বলতে পারে না, লাফ দিয়ে উঠে পড়ে, আবার বসে। একদিন শফিক এসে বলল, চট করে শার্টটা গায়ে দিত, কুইক। আমি বললাম, কেন? পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটিকে দেখবি, হেলেন অব ট্রয় এ মেয়ের কাছে মাতারি শ্রেণীর। আমি চুপ করে রইলাম। হেলেন অব ট্রয় যে মেয়ের তুলনায় মাতারি তাকে দেখার ইচ্ছা হওয়া স্বাভাবিক, কিন্তু কেন জানি ইচ্ছা করছে না। দেরি করিস না, চট করে কাপড় পর। না। না মানে? আমি ওই মেয়েকে দেখার জন্যে সপ্তাহে একবার করে যেতে পারি, আর তুই একদিন যেতে পারবি না? তুই প্রতি সপ্তাহে যাস? অফকোর্স যাই, ইন্সপিরেশনের জন্য যাই। আমি লেখালেখির লাইন ধরব বলে ঠিক করেছি। উপন্যাসের 1/4 লিখেও ফেলেছি। রূপাকে পড়ে শোনালাম। রূপা বলল, ব্রিলিয়ান্ট। রূপাটা কে? ওই রূপবতী? চল যাই, আজও খানিকটা পড়ব, তুই শুনতে পারবি। আমি হাই তুলতে তুলতে বললাম, উপন্যাস পড়তে বা শুনতে আমার ভালো লাগে না। না লাগলেও চল, একটা রিকোয়েস্ট রাখ, একা যেতে ইচ্ছা করছে না। পুরনো ঢাকার যে বাড়ির সামনে নিয়ে শফিক আমাকে দাঁড়া করালো তার নিতান্তই ভগ্নদশা। রাজকন্যারা এই জাতীয় বাড়িতে থাকে না। দোতলা বাড়ি, একতলার সব কটা দরজা জানলা বন্ধ। একতলাটা মনে হয় বসত বাড়ি না, দোকানপাট। একটা সাইনবোর্ড ঝুলছে, নিউ হেকিমি দাওয়াখানা। রেলিং ঘেরা উঠানে পেঁয়াজুর দোকান, পেঁয়াজু ভাজা হচ্ছে। দোতলায় উঠার সিঁড়ি লোহার। সেই সিঁড়ি যে এতদিনও ভেঙে পড়ে যায়নি কেন কে জানে। শুধু সিঁড়ি না, পুরো বাড়িটায় ছোটখাটো ভূমিকম্পের জন্য অপেক্ষা করছে। সিঁড়ির গোড়ায় কলিং বেল আছে। শফিক অনেকক্ষণ ধরে কলিং বেল টেপাটেপি করতে লাগল। বেল বাজছে কিনা বোঝা যাচ্ছে না। আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। শফিক হাসি মুখে বলল, অনেকক্ষণ ধরে বেল টেপাটেপি করতে হয়। বেল বাজাতে বাজাতে শফিক যখন ক্লান্ত হয়ে পড়ল তখন 9-10 বছরের একটি ছেলে নামল, যাকে দেখেই মনে হলো অসুস্থ, চোখ মুখ ফোলা। কারে চান? রূপা আছে, আমরা রূপার বন্ধু। নাম কি? আমার নাম বললেই হবে, গিয়ে বলো শফিক। আমরা দোতলায় উঠলাম না, একতলার বারান্দায় দাঁড়িয়ে রইলাম। শফিক বলল, একতলায় রূপার নিজের একটা ড্রয়িং রুম আছে, খুব সুন্দর করে সাজানো। টেলিফোন আছে, টিভি, ভিসিআর সবই আছে। রূপার বাবা মেয়ের যা লাগে সব দিয়ে রেখেছেন। এটা তাহলে রূপাদের বাড়ি না? আরে না, এটা রূপার এক চাচার বাড়ি। তাদের নিজেদের বাড়ি নেই? আছে, সেই বাড়ি সারা বছর তালাবন্ধ থাকে। রূপার বাবা বছরে 11 মাস থাকে বাইরে। একটা মেয়ে তো, আর একা একা থাকতে পারে না। 11 মাস বাইরে কি করে? ব্যবসা ট্যাবসা করে বোধ হয়। বাবার সঙ্গে মেয়ের সম্পর্কও ভালো না। অবশ্যই আমার আন্দাজ, আমি কিছু জিজ্ঞেস করিনি। অন্য একটা ছেলে এসে একতলার একটা রুম খুলে দিল। শফিকের কথাই সত্যি, গা ছমছমানো ড্রয়িং রুম। সেখানে সাজসজ্জা এমন যে কিছুতেই 5-10 মিনিটের বেশি বসা সম্ভব না। পুরো দেয়াল জুড়ে অনেক পেইন্টিং, সব বিদেশি ল্যান্ডস্কেপ, চেরি গাছ, সামার হাউস, স্নোফল। শফিক বলল, ছবিগুলি দেখেছিস? ভালো করে দেখে রাখ, পরে এই সম্পর্কে বলবো। মনে করিয়ে দিস, আজকাল কিছু মনে থাকে না, প্রায় ব্রেন শর্ট সার্কিট হয়ে যায়। আমরা বসে আছি। শফিক নিচু গলায় বলল, রূপা যদি সত্যি সত্যি নেমে আসে তাহলে টেরা হয়ে যাবি, আই ডিফেক্ট হয়ে যাবে। এরকম মেয়ে চোখে দেখতে পাওয়া বড় ধরনের অভিজ্ঞতা। তবে নেমে আসে কিনা সেটাও একটা কথা। মাঝে মাঝে মেজাজ খারাপ থাকে, তখন দোতলা থেকে নামে না। আমি বললাম, এ তো বিরাট অপমানের ব্যাপার। শফিক বলল, দূর দূর, অপমানের কিছু না। রূপার স্বভাবই এরকম, পরিচয় হলেই তুই বুঝবি। যখন দেখা করে না তখন কি করিস? চাটা খেয়ে চলে যাই, কি আর করব। রূপার একটা ভালো গুণ কি জানিস? কেউ তার সঙ্গে দেখা করতে এলেই চা দিতে বলে। দেখা করুক আর না করুক, চায়ের সঙ্গে সমুচা থাকে। অপূর্ব, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হয়েও শেষ হয় না, জিভে স্বাদ লেগে থাকে।
মেয়েটা দেখা করে না, তারপরেও তুই এখানে আসিস? এত সুন্দর মেয়ে, খানিক্ষণ কথা বললে মনটা ভালো হয়ে যায়, তাই আসি। এখানে এলে লেখার একটা ইন্সপিরেশন হয়। লেখকদের জন্য ইন্সপিরেশন খুব দরকার। ইন্সপিরেশনের জন্যে একজন লেখক যা ইচ্ছা করতে পারে। ইট ইজ অ্যালাউড। রূপা নামল না, তবে একজন কাজের ছেলে ট্রেতে করে চা এবং সমুচা নিয়ে এলো। শফিক বলল, তোকে বলেছিলাম না চা চলে আসবে। অবশ্যই এটা খারাপ সাইন, তার মানে রূপা নামবে না। চা খা, চা খেয়ে চলে যাব। এই সমুচাগুলি এবারের স্পেশাল, ভেরি ভেরি গুড, খেয়ে দেখ। চা শেষ করবার আগেই রূপা নেমে এলো। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। জীবনে এত অবাক হইনি। মানুষ এত সুন্দর হয়। শফিক নিচু গলায় বলল, বলেছিলাম না টেরা হয়ে যাবেই। এভাবে তাকিয়ে থাকিস না, চোখে লাগছে। খুব ক্যাজুয়ালি তাকিয়ে থাক, যেন কিছুই না। রূপা শফিকের দিকে তাকিয়ে বলল, কোনো কাজে এসেছেন না চা সমোচা খাবার জন্য এসেছেন? কাজে এসেছি। বলে ফেলুন, আমি খুব বেশিক্ষণ সময় দিতে পারব না। শফিক নির্বিকার ভঙ্গিতে বলল, আমি আমার এক বন্ধুকে বলেছিলাম এমন একজন মেয়ের কাছে তাকে নিয়ে যাব যাকে দেখলেই তার চোখ টেরা হয়ে যাবে। রূপা আমার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার চোখ কি টেরা হয়েছে? আমি কিছু বললাম না, তাকিয়ে রইলাম। মেয়েটি শফিকের কথায় মোটেও বিব্রত বোধ করছে না, আমার দিকে তাকিয়ে আছে অসংকোচে। সে আমার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, আচ্ছা, আপনি কি কবি? আমি বললাম, না। বাঁচালেন, কবি হলে খানিকটা সমস্যা হতো। বলেই সে আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল। আগ্রহের কারণ সে অপেক্ষা করছে আমি জিজ্ঞেস করব কি সমস্যা। আমি তা করলাম না। রূপা বলল, কি সমস্যা জানেন? কবি হলেই পরের দিন আপনি আবার আসতেন, পকেটে থাকত কবিতা। সেই কবিতা আমাকে নিয়ে লেখা। আমাকে শান্ত মুখে সেই কবিতা শুনতে হতো এবং আবেগ জর্জরিত কবিকে সমুচা খাওয়াতে হতো। আপনি কি সমুচা খেয়েছেন? কেমন লাগলো? আমি জবাব দিলাম না। রূপা বলল, শফিক সাহেবের মতে সমুচাগুলি রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। আমি রবীন্দ্রনাথের ছোট গল্প পড়িনি, কাজেই বলতে পারছি না ব্যাপারটা কি। আপনি কি পড়েছেন? একটা পড়েছি। শুধুই একটা? হৈমন্তী পাঠ্য ছিল। শফিক সিগারেট ধরাতে ধরাতে বলল, মজার ব্যাপার কি জানো? হৈমন্তী গল্পটা রঞ্জুর মুখস্থ, দাড়ি সেমিকোলন সহ। সত্যি? হ্যাঁ সত্যি। তার যখন কিছু পছন্দ হয় সে মুখস্থ করে ফেলে। সে রবীন্দ্রনাথের একটা গল্প পড়েছে, কিন্তু সেটা তার মুখস্থ। আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি? আমি জবাব দিলাম না। শফিকে বললাম, চল উঠি। রূপা আন্তরিক ভঙ্গিতে বলল, এখনই উঠবেন কি? বসুন, আরেক কাপ চা খান। হৈমন্তী গল্পটা মুখস্থ বলুন, প্লিজ প্লিজ। বাসায় গল্পগুচ্ছ আছে, আমি বই নিয়ে মিলিয়ে দেখব। যদি সত্যি সত্যি পারেন তাহলে। তাহলে কি? রূপা হাসতে হাসতে বলল, তাহলে আপনার জন্য একটা প্রাইজ আছে। শফিক বলল, ও পারবে, ওর স্মৃতিশক্তি অত্যন্ত ভালো। আমার বরাবরই খারাপ ছিল, এখন আরও খারাপ হয়েছে, প্রায় ব্রেন শর্ট সার্কিট হয়ে যায়। রূপা গল্পগুচ্ছ নিয়ে এলো। হৈমন্তী গল্প বার করা হলো। আমি রূপার মুখের দিকে তাকিয়ে গড়গড় করে বলে যেতে লাগলাম, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমের বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও কিঞ্চিত উপরে আছে, সেই জন্যেই তাড়া। রূপা বলল, থামুন, আপনি ভুল করেছেন। এখনও তাহার, এই দুটা শব্দ বাদ পড়েছে। মেয়ের বয়স অবৈধ রকম বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যেই তাড়া। আমি চুপ করে গেলাম। রূপা বলল, থামলেন কেন? আমি বললাম, আজ আর ইচ্ছা করছে না, আরেকদিন। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পাখি আমার একলা পাখি। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।